অবশ্য আমি আশা করেছিলাম না যে রিপ্লাই পাবো করে। আমার এত বাজে ইমেজ, মানে সিরিয়াসলি একটা চিমটি কাটো তো, দেখি যে ব্যাপারটা রিয়েল একদম রিয়েল হচ্ছে। তোমার মধ্যে একটা সম্মোহনী শক্তি রয়েছে, যেটা আমার এটা বাড়াবে নিশ্চয়ই। বিশেষ করে মহিলারা যারা রয়েছেন, মেয়েরা যারা রয়েছে, তারা নিশ্চয়ই জিজ্ঞেস করেছে দাদা আপনি কি বিয়ে করবে, ভিডিও বানাবে, দেখবে, বউ আসলে তো তারপরে ঝগড়াঝাটি ভিডিও আসতে পারে, কি হতে পারে, পুরো অনেক কিছু। তোমার কি ভাবনা চিন্তা এটা? আমি ভীষণভাবে সিঙ্গেল, আর আমি ভীষণ ভালো আছি, আমি ভালো থাকতে চাই। আমি বলছি না যে না, এখানে একটা মানে মজার পার্ট অফ মজা যে আদর্শ জামাই কেমন হওয়া উচিত, যার কথা বলছি সে, তার নাম হচ্ছে সঞ্জু বড়াই। বাই প্রফেশন একজন টিচার, আর বাই প্যাশন ক্রিয়েটিভ আর্টিস্ট, ব্লগার, পেইন্টার। তার গুণের কিন্তু শেষ নেই। নাদ দ্য কসমিক সাউন্ড এই মুহূর্তে রয়েছে বারুইপুরে সঞ্জু বড়াইয়ের সঙ্গে আড্ডায়। চলুন পডকাস্টটি দেখুন এবং উপভোগ করুন। তোমার মতন লোককে কনভিন্স করা একটু চাপের ব্যাপার, যে যে অনেকবার ধরে বলছি, SMS করছি। অবশ্য আমি আশা করেছিলাম না যে রিপ্লাই পাবো করে। তারপর রিপ্লাই যখন পেয়েছি তখন মনের মধ্যে একটা হালকা ইস্যু হয়েছে যে আচ্ছা ব্যাপার একটা হতে পারে। ফোন নাম্বার পেলাম। আমি জানি না আমি তোমাকে কেন ভয় পেয়েছিলাম। আমি প্রথম দিকে ফোন নাম্বারটা পাওয়ার পর আমার 3-4 দিন সময় লেগেছে মনের মধ্যে সেই কারেজটা জোগাড় করার জন্য যে আমি তোমাকে ফোন করব। ওকে, তুমি কি ওকে ওকে করছো, কিছু তো বলো। আমার এত বাজে ইমেজ, মানে সিরিয়াসলি না না, ওটা সেই জন্য নয়। ওই যে বললাম তোমার মধ্যে একটা সম্মোহনী শক্তি রয়েছে, যেটা আমার মনে হয়। এটা বাড়াবে, এরকম বাড়াবাড়ির কিছু না। তোর কি বলতে হয়? ওইগুলো আমার স্টুডিওতে বসে। ওকে, আচ্ছা, ওই ঘিসা পিটা ডায়লগ গুলো ওটা তো না, ওইগুলো আমার স্টুডিওতে বসে। আগে একটা সুন্দর করে ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, তারপরে তোরটা মানে একটা ফ্রেমে আসা তো মুশকিল, তুই দুটো ফ্রেমটাকে নিয়ে তারপরে মার্চ করে করিস। এটা যদিও আমি করছি না, আমার এডিটর টিম এটার উপরে কাজ করছে। এডিটর তোর হঠাৎ করে তুই বললি তোর একটা পেজ আছে, সেটা হচ্ছে কাগজ ঘর। আর এটা কোন? এটা হচ্ছে নাদ দ্য কসমিক সাউন্ড। নাদ মানে হচ্ছে সেই নাদ, হ্যাঁ, শব্দ তরঙ্গ, শব্দ নাদ, অনুনাদ, কসমিক সাউন্ড, ব্রহ্মাণ্ডে যে শব্দটা হচ্ছে সেটাকেই তো আমরা বেসিক্যালি নাদ বলি। আবার না, ওমকারও বলা হয়। নামটা কে দিয়েছে? নামটা নিয়ে না অনেক জল্পনা কল্পনা চলছিল। ইনফ্যাক্ট লোগোটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। লোগোটা প্রথম দেখি কি নয়ের মতন একটা হয়ে এরম এরম চলছিল। তারপরে সেটাকে ওই অপারেশন হতে 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 শেষমেশ ওই সময়টা আমি তখন ঋষিকেশে নীলকণ্ঠ মন্দিরে যাচ্ছি। নীলকণ্ঠ মন্দিরে যেতে যেতে হঠাৎ করে কিছু একটা মাথার মধ্যে আসলো। আমি আমার মোবাইলের মধ্যে জাস্ট একটুখানি এটাকে এঁকে রাখলাম। তারপরে বাড়ি চলে আসলাম আগরতলায় এসে তারপর সেটাকে আবার কাটাকাটি শুরু হলো। হতে 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 তারপরে বেসিক্যালি যে নাদ যেটা, এটা তোর নিজের একার? আমি মানে আমার নিজের একার বলবো না, তবে আমার একজন বন্ধু এটার সাথে জড়িত রয়েছে। সে আমাকে বলেছে এই কাজটা শুরু করার জন্য। এটা আমার জন্য বলতে পারো যে একটা গুরুর আদেশ, আমাকে এই কাজ করতে লাগবে। বিকজ আমার নাদের টপিক হচ্ছে সেক্সুয়ালিটি টু স্পিরিচুয়ালিটি। এবার সেখানে আমাদের দৈনন্দিন জীবনে সেক্সুয়ালিটি থেকে শুরু করে স্পিরিচুয়ালিটির ওপরে যা যা টপিক কভার করা যায় সব ধরনের বিষয় নিয়েই আমি কথা বলি এই চ্যানেলের মধ্যে। কারণ কোনো কিছু তো জীবন থেকে বাদ দিয়ে ফেলে দেওয়ার মতো জিনিস নয়। তো কাজ আর এটা ম্যানেজ করছিস কি করে? এই প্রশ্নগুলো আমার তোমাকে করার কথা ছিল। আমি সেটাই ভাবছি যে আমি তোর ইন্টারভিউ নিচ্ছি, তুমি আবার ইন্টারভিউ নিচ্ছ না। হ্যাঁ, সেটা কাজ কিভাবে, এটা আগে তোমার থেকে শুনি, তারপরে দেখি যে আমি নিজেকে আরো কিছু সময় বার করতে পারি কিনা। কারণ কি তুমি তো আরো প্রচুর কাজের সঙ্গে যুক্ত। স্কুল সামলে, তোমার একার নিজের এখানে রান্না বান্না সামলে, পাঞ্জাবি ডিজাইন করে, হ্যান্ড ট্যান্ড টুকটাক ক্রাফটস প্রচুর কিছু করে, আমি লিস্ট দেয়াল রং করে ভিডিও বানিয়ে এডিট করে ভয়েস ওভার দিয়ে কনসেপ্ট পোস্ট করা, সেটা কিভাবে ম্যানেজ করো? ম্যানেজ বলতে আমার লিটারালি কাজের কেউ নেই, আমাকে সব একা করি, সব মানে বাসন মাজা, ঘর মোছা, এভরিথিং। আমার মা মাঝে মধ্যে বলে যে তুই একজন কাউকে হাউস হেল্প কাউকে রেখে দে, কিন্তু কি হয় না, মানে আমি যাই না, যারা আমরা একা থাকি আমাদের মনে হয় যে নিজের মতো থাকাটা বোধহয় আমরা বেশি পছন্দ করি। আমার ছিল মেড ছিল, মানে রান্নার দিদি ছিল, দেন ঘর মোছার একটা মেয়ে ছিল, কিন্তু ওরা আসতো ওদের টাইমে। এবার কি হয়েছে, হয়তো আমি কোনো রাত্রেবেলা হয়তো ভিডিও এডিট করছি বা কিছু একটা পড়ছি, ভাবছি কিছু একটা করতে, ঘুমোতে 3টে 3:30 হয়ে গেল। কিন্তু ও তো জানবে না যে আমি আগের দিন 3টে পর্যন্ত জেগেছি। ও ঠিক 7টার সময় চলে আসবে,
বেলটা বাজাবে, খুলতে হবে, দেন কি রান্না হবে, কি কাজ করবে, এরকম একটা ব্যাপার। তো আমার কথা হচ্ছে আমি তো ভেবে ঘুমোইনি না। হুম হুম। তো আমার তখন মনে হলো দূর বাবা, এর থেকে ঝামেলার থেকে আমি নিজেই করি, পারলে করব পারলে করবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন এখন একটা সিস্টেমের মধ্যে, সিস্টেমের অভ্যেসের মধ্যে মধ্যে পড়ে হয়ে গেছে গেছে। এখন। আর খুব শরীর খারাপ লাগলে বা একদম এনার্জি না থাকলে, না পারলে করি না, পড়ে থাকে, সিম্পল। মানে মোটামুটি রোজ দিনই তো কিছু না কিছু একটা করার সাথে লেগে থাকো, তাই তো? রোজ বলতে প্রতি মুহূর্তে বলতে পারি আমি, লাইক আচ্ছা। এভরি টাইম এভরি হুম। টাইম। মানে এখন যদি কেউ আমাকে দেখে না, আমি স্কুলে যাই একা, রাস্তাটা আমি যখন ড্রাইভ করে যাচ্ছি, একা বিড়বিড় বিড়বিড় করতে যাচ্ছি আমি। ইদার কোনো কনসেপ্ট বা কোনো ওয়ার্ড বা কোনো লাইন, কিছু একটা যেটা হয় না যে ওই লাইনটা আমি ভুলে যাব, তো ওটা আমি বিড়বিড় করছি। বিড়বিড় আচ্ছা। করতে করতে স্কুলে গিয়ে আমি আগে একটা, সবার আগে একটা পেপার আর পেন নিয়ে হ্যাঁ। ওটাতে লিখবো, লিখে ওটা ভাঁজ করে আগে পকেটে ভরে দেবো। বা সারা দিনে যদি আরো কিছু আসে বা হুম। কোনো গান আসলো, কারণ একটা পোস্ট আমার মনে হয় যে পুরো ডেডিকেশন দিয়ে, 100% দিয়ে, এমন না যে একটা র্যান্ডম পোস্ট করার টাইমে গান মাথায় এলো। আমি আগে থেকে চেষ্টা করি ভেবে রাখার যে এই পোস্টের জন্য এই ওয়ার্ড, এই ক্যাপশন, এভরিথিং চেষ্টা করি। এবার কতটা তুমি পারি আমি ভীষণ জানি ওই না। অ্যাস্থেটিক ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করো। এবারে তোমার প্রত্যেকটা আর্ট ওয়ার্কের মধ্যে থেকে শুরু করে তুমি যখন কুর্তা ডিজাইন করছিলে, আমি যে ভিডিওগুলো দেখেছি কাঁথা স্টিচের কাজ করে করে, তার মধ্যে আলাদা করে আবার বিটস লাগানো ব্যাপারটা, ওই হুম যে রূপোর হুম কিছু হুম ছিল, হুম। সবটা মিলিয়ে পুরো ব্যাপারটার মধ্যে একটা ভীষণ রকম অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, এই যে আর্ট নিয়ে চর্চা করে ছোটবেলা থেকেই। এবার আমি একটা মজার কথা বলি, সবাই আমাকে জিজ্ঞেস করে, মানে আমি যাই না, শুড আই কল ইউ তুই আর তুমি? তুমি যেটাতে কমফোর্টেবল, অফকোর্স তুমি শুরু থেকে তুই করে হ্যাঁ, বলছিলে। তাহলে আমি তুই হ্যাঁ, করেই বলি, হয়তো একদম। তোর ভিডিওতে দেখে অনেকে জানতে পারবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি কি আর্টের টিচার? আমি একদমই আর্টের টিচার না, আমি লিটারেচার। এবং সব থেকে মজার কথা হলো আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনো আর্ট স্কুলে যাইনি। মানে এটা মিথ্যে গতানুগতিক, কথা, আমি একদম মানতে সত্যি পারছি কথা। না। আমি আমি নিজে বলছি, কারণ আমরা যেখান থেকে মানুষ ছিলি তখন কোনো আর্ট স্কুল ছিলই না। আচ্ছা। আমি লাইফে কোনোদিনও কোনো আর্ট স্কুল যাইনি। হ্যাঁ, যখন বোধহয় একটু বড় হয়েছে, তখন আমাকে মাসি একজনের কাছে নিয়ে গেছিল ছবি আঁকা শেখানোর জন্য। মানে ওই হয় না পাড়ার দাদা টাইপের, হুম অরুণদা, তপনদা, হুম টিঙ্কুদা হুম পাড়া শেখায়। মানে দ্যাট ইজ নট কোনো স্কুল বা কোনো বুঝতে ইনস্টিটিউট পেরেছি। ছিল না। তো একদম ফার্স্ট ডে আমি নাম বলছি না। তো উনি আমাকে একটা মানুষ এঁকে দিয়েছে, একটা ফেস। এবং হ্যাঁ, এটা বলতে হবে যারা শুরু যায় তাদের আম, পেয়ারা, পাতা আঁকতে হ্যাঁ হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ। উনি আমার স্কেচ দেখেছে, যে বললো যে তোকে বেসিক থেকে শুরু করতে হবে না, আচ্ছা। তুই ডিরেক্ট মানুষ আঁক। তো ও একটা বয়স্ক মহিলার একটা ফেস এঁকেছে। দেন ঘাটটা না এরম করে, এরম ছোট এঁকেছে, গলাটা ছোট এঁকেছে, ঘাটটা এরম ছিল। আমি সবার সামনে বলেছি, এ বাবা, এই মানুষটার তো ঘাটটা ছোট, এটা তো আর একটু এই হবে। আমাকে তখন সেই রামশ্যাম যদুমধু দা বলেছে, তুই আর কালকে থেকে আসিস না। ব্যাস, এই হচ্ছে আমার লিটারালি আর্ট স্কুলে যাওয়ার অভিজ্ঞতা। ব্যাস, শেষ। মানে এই ব্যাপারটা হচ্ছে গড গিফটেড তোমার মধ্যে আগে জানি থেকেই না, ছিল, বাট আমি কোনোদিনও তারপর যাইনি। একটু আমাকে ব্রাশ অনেকে আপ জিজ্ঞেস করেছো। করে, বা আমার যেটা মনে হয় না, মানে আমরা যারা একটু গতানুগতিক গ্রামের দিকে মানুষ বা গ্রামের লোক বা গ্রামের ছেলে যদি বলতে পারি, আমাদের কাছে অপশন ছিল না। হুম মানে তোমার কাজ, তোমাকে শিখতেই হবে। যেমন ছোটখাটো বাড়িতে নতুন ফ্যান এলে পরে এখনো আমি, ভাই বা বাবা ওই স্ক্রু ড্রাইভার নিয়ে লাগিয়ে নিজেরাই লাগাবে। একটা ফ্যানের জন্য কোনো হ্যাঁ। ইলেকট্রিশিয়ান হুম কে ডাকতে হবে। কিছু কিছু একদম বেসিক টার্ম গুলো যেগুলো হয়, ইলেকট্রিশিয়ান, হুম প্লাম্বার, হুম। এগুলো আমি লিটারালি বলছি আমরা অনেক অনেক পরে শিখেছি। আমি আচ্ছা জানি, আচ্ছা আমরা আচ্ছা। ছোটবেলা থেকে দেখে এসেছি, মা আমাদের বাথরুম এখনো আমি আর মাই পরিষ্কার করি। আমাদের কিন্তু কোনো সুইপার আসে না বাড়িতে। হুম 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 আমরা হুম হুম। সুইপার বা এই ওয়ার্ড গুলো হুম, বইতেই পড়তাম, কিন্তু বুঝতে আমরা পেরেছি। জানতাম যে এগুলো তো আমাদের ডেলিকার জীবনের কাজ। মানে বাথরুম পরিষ্কার, ইভেন আমি আর মা আমাদের বাড়ির গ্রিল রং করা, শিরিষ কাগজ দিয়ে ঘষে প্রাইমার মেরে, ইচ্ছে হলো না 6 মাসে, মা এই রংটা ভালো লাগছে না, আচ্ছা এই রংটা করব, নিজেরাই রং এনে শিরিষ কাগজ এনে ঘষে, মানে এই প্রসিডিউর গুলো আমরা জানি যে কি করে রং করতে করতে হয়। হয়, হ্যাঁ। আগে শিরিষ কাগজে ঘষতে হবে, দেন প্রাইমার মারতে হবে, দেন রং করতে হবে। তো এই জিনিসগুলো কনসেপ্ট আছে আমাদের মাথার মধ্যে। এটার আমার আলাদা কোনো শেখার বা কোনো কোচিং সেন্টারে তো যাইনি আমি। তো তুমি কাউকে কোচিং করানোর কথা ভাবছো? একদমই না, একদমই না, মানে একদমই না। গুরুমারা বিদ্যা হয়ে যাবে, তাই তো? না, সেটাই নয়। আমি ভীষণ এনজয় করি। আর এখন কি হয়ে গেছে না, হ্যাঁ, একা একা করতে করতে একটু বিরক্তি লাগে বা একটু কি বলে ক্লান্তি লাগে। হ্যাঁ, কিন্তু এখন আমার ফ্যামিলিটা এত বড় হয়ে গেছে না, আমার যদি বলি এই ফ্যামিলির সাথে আমার বন্ড বা এরকম একটা স্ট্রং হয়ে গেছে, যে আমাকে না নিজের জন্য মনে হয় যে না, আমাকে তো ওদের জন্য করতে হবে। হুম ওরা তো হুম ওয়েট হুম। করে আছে যে নেক্সট কি দেখবো, লিটারেলি নেক্সট কি আসবে। লিটারেলি। তো
তো আমার আমার ওখান থেকে আমি কমেন্টে বা আমি তুমি রাত 3টের সময় উঠে পিঠে তৈরি করছো, প্যাস্ট্রি তৈরি করছো, আমি রাত 3টের সময় মুখে জিভে ইয়ে করে মোবাইল ঘাটছি, আচ্ছা আজ এই রিলটা এসছে, পেস্ট্রি বানিয়ে খাচ্ছে এখন। যদিও ব্যাপারটা আগে হয়ে যায়, তারপর এডিট হয়ে হয়তো না, আসে। কিছু কিছু জিনিস একদম জেনুইন থাকে, হ্যাঁ, মানে কিছু কিছু জিনিস জেনুইন থাকে। আমি আমার লাইফে মনে হয় না আমার ফেক কিছু দেখানোর আছে। হ্যাঁ, দেখেও তাই মনে হয়নি। ইভেন সামনাসামনি আসার আগে, তোমার এখানে আসার আগেও যেটা বলছিলাম যে আমার একটা ভয় কাজ করছিল, তারপরে ফোনে তো গলাটা শুনে বলছি এই রে এসেছে। আমি ভীষণ দুর্নাম করছি না তোমার, না এমনটা নয়, সত্যি কথা বলতে কি সামনাসামনি এসে মনে হচ্ছে আমি এই মানুষটার ঘরে বসে আছি, তার সঙ্গে কথা বলছি, তাই এইরকম না। তবে আমি ফেক কিছু দেখাই না, কারণ আমার ফেক, আমি সিম্পল যেভাবে আমার লাইফ লিড করি আমি সেটাই দেখাই। মানে আমি সেই হয় না, এবং লাইক ইউ আর ইন মাই হাউস, তো যেগুলো ভীষণ ঘরোয়া, মানে কোনো এমন নয় যে এটা আমি এখান থেকে এনেছি, ওটা ভীষণ ঘরোয়া, হাতের নাগালে যা পাওয়া যায় এক্স্যাক্টলি তাই। ইভেন আমাকে অনেকে বলে রান্নার ভিডিওগুলোতে, কারণ আমার কনসেপ্ট হচ্ছে আমি একা থাকি, আমার কিচেনে অত কিছু থাকে না, ইনস্ট্যান্ট হাতের সামনে যা আছে তাই দিয়ে বানাচ্ছি। অনেক রান্নাতে আমি মানে হয়তো অনেকে কমেন্ট করে, ওরা ভালোবেসে করে, আমি বলছি না, যে এটাতে একটু মটরশুঁটি লাগতো, এটাতে একটু এই পড়লে ভালো হতো, এটাতে। আমার কিচেনে থাকে না অত ইকুইপমেন্ট, ইনস্ট্যান্ট যা আসে হয় না ওরকমটা। বাট সত্যি কথা বলতে এত একা সবকিছু ম্যানেজ করাটা টু টাফ। যাই হোক, আমরা আর ওটা কাটাছেড়া করছি না, এটা তোমার মধ্যে একটা গিফটেড ব্যাপার রয়েছে। আমায় শুধু বলো যে এই জার্নিটা কবে থেকে শুরু হলো? লকডাউন লকডাউন মানে লকডাউন এখানে আটকা পড়ে গেছি। আর ইভেন আমার ওই ব্যালকনির যে ওয়ালটা আছে, ওই ওয়ালটা আমি লকডাউনের আগে করেছিলাম। আমি যদি জানতাম লকডাউন আসবে আর 4 মাস আমি বাড়িতে বসে থাকবো, আমি লিটারালি ওই ওয়ালটা হয়তো অন্য কিছু করতাম। আচ্ছা আচ্ছা। কারণ যেহেতু ওটা আমার ব্যালকনির ওয়াল, তো আমি ওটা স্কুল যাওয়ার আগে 1 ঘন্টা, স্কুল থেকে এসে আধ ঘন্টা 1 ঘন্টা ওই করেছি, কারণ দিনের আলোর একটা ব্যাপার ছিল, তো ওটা একটা ছিল। কিন্তু লকডাউন থেকে আমার মোস্টলি জার্নিটা শুরু হয়েছে, কারণ ওই লকডাউনে একা থাকতাম, যা রান্না করতাম, বাসন মাজতাম, টুকটাক ছবি আঁকাগুলো করতাম। তো লোকজন তখন দেখতো, হয়তো কোনোদিন পোস্ট না করলে আমাকে প্রচুর লোকে কমেন্ট করতো যে সঞ্জু কি হলো, ইউ ওকে, আজকে কোনো পোস্ট এলো না তোমার। দেন তারপরে তোমার ছবি আঁকা দেখে আমার ছেলেটা, মানে তখন কি তোমার মোটামুটি একটা ফ্যান বেস ফলোয়ার চালু হয়ে গেছে? তখন এতটা এরম ছিল না, বাট টুকটাক অল্প স্বল্প, হ্যাঁ অল্প স্বল্প, মানে অল্প স্বল্পর মধ্যে লোকজন আর কি ভালোবাসছে, এরকম একটা ব্যাপার। যেই তোর ভিডিওটা দেখে আমার ছেলে না ধুতি পড়েছে, তোর ভিডিওটা দেখে আমার ছেলে এটা এই মান্ডালা আর্টটা এঁকেছে, তো আমার খুব ভালো লাগতো। আমার লিটারালি খুব ভালো লাগতো, কারণ আমার মনে আছে একবার আমাকে আমার কাজিন, মানে দাদা আর কি, ও আমাকে ফোন করে বলে যে সঞ্জু তোর মান্ডালাটা দেখে আমার ছেলে এরকম একটা মান্ডালা এঁকেছে, দেখ কেমন হয়েছে। তো আমার তখন মনে হলো বাহ, এটা তো বেশ ভালো। আর এখন তো সিনারিও চেঞ্জ, মানে ইভেন আমি এখন কোথাও গেলে পরে আমার এই কমপ্লেক্সের বাচ্চাগুলো, আঙ্কেল নতুন ভিডিও কি আসবে, তখন পাশ থেকে ওদের মায়েরা বলে, ওরা কিন্তু শুধু তোমার ভিডিও দেখে না, ওরা লিটারালি আমাদেরকে বাড়িতে কাজে হেল্পও করে, মানে ঘুম থেকে উঠে বিছানা ওঠানো, মানে সি দিজ আর দ্য ভেরি বেসিক। আমি জানি না লোকের মাথায় কেন এটাকে কাজ মনে করে, আমি জানি না। যারা আমরা একা থাকি আমাদের করতেই হবে, রাইট, করতেই হবে। কারণ আমি যদি বিছানা না তুলি, আমার বিছানা ওরমই থাকবে, কিন্তু আর তো কিন্তু আমার কাছে মনে হয় রিপ্রেজেন্টেশনটা ম্যাটার করে। তুমি যেরকম ভাবে সুন্দর করে প্ল্যাটারে সেটাকে আমাদেরকে ডিসপ্লে করাচ্ছ না, ওইটা দেখে আমরা আরো ইন্সপায়ার্ড হই, আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই আমার কাজ। আমি ইন্সপায়ার করবো বলে তো করিনি, কিন্তু যদি কেউ ইন্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে তো লাইক ব্লেস, লাইক আই উইল বি হ্যাপি কি যে যাক, আমি জানি এটা ভালো না খারাপ, বাট লোকে অ্যাটলিস্ট তো নিচ্ছে ব্যাপারটা ভালোভাবে। সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ওই লকডাউনের টাইমটা থেকেই শুরু হওয়া জার্নি। তো সোশ্যাল মিডিয়াতে তো যেটা দেখি, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয় নিয়ে খুব জাজমেন্টাল হয়ে যায়, অনেক কিছু হয়, নেগেটিভ কমেন্টস আসে, পজিটিভ কমেন্টস আসে, কোনো একটা ভিডিওতে লাইক আসলো, কোনো একটা ভিডিওতে ভিউজ আসলোই না। এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করো বা এটাকে কিভাবে দেখো তুমি? আগে আমি খুব এফেক্টেড হতাম, মানে হয়তো কোনো একটা কেউ নেগেটিভ কমেন্ট করলো বা কিছু একটা হলো, কিন্তু এখন একদম হই না। কারণ ওই বললাম, এখন আমার মনে হয় আমার ফ্যামিলি, মানে ওরা, আমি কোনো সময় বলি না আমার ফলোয়ার্স বা কিছু একটা, আমি যেহেতু একা থাকি ওদেরকে অলওয়েজ অ্যাজ এ ফ্যামিলি ট্রিট করি, যে কি দে আর মাই ফ্যামিলি। তো এবার যদি কেউ কিছু খারাপ কথা বলেও থাকে না, আই নো আই হ্যাভ মাই ফ্যামিলি, ওরাই ব্যাপারটা সামলে নেবে, আমাকে ওই পর্যন্ত যেতে হবে না। তো দ্যাট আই এম রিয়েলি ব্লেসড কি না আমার এরকম একটা। আর না সত্যি সবাই এখন তো আমি মানে যাই না, সবাই দাদা তোমার ভিডিও এত ভালো লাগে তোমার। আমি একটা ইভেন্টে গেছিলাম, আমি আগে ভাবতাম বোধহয় আমার ভিডিওগুলো বোধহয় একটা সার্টেন হয় না এজের লোকেই দেখে। তো একজন বয়স্ক ভদ্রলোক এসে আমায় বলল যে তোমার ভিডিও আমাদেরকে
একটা ভালো বাংলা উনি ইউজ করেছিল, সমৃদ্ধ করে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, উনি এই ওয়ার্ডটাই বলেছিল যে তোমার ভিডিও, উনি রিটায়ার করে গেছে, এখন বাড়িতে থাকে সারাদিন, উনি লেখালেখি করে, উনি বললো এবং আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও আমাদেরকে সমৃদ্ধ করে। তো আমার লাইনটা খুব ভালো লেগেছিল যে যাক এরমও হয়। আমি আমি ওনাকে জিজ্ঞেসও করলাম যে আপনি লিটারালি আমার ভিডিও দেখেন? বলে হ্যাঁ আমি দেখি, আমি দেখি। তারপর পুজোর সময় যখন বেরিয়েছিলাম না এই পান্ডাল ভিজিটে, হুম। তখন একটা ছেলে সাউথ পয়েন্টে পড়ে, 11-এ পড়ে বোধহয়, ও জাস্ট লিটারালি জড়িয়ে মানে হি কেম অ্যান্ড হাগ মি অ্যান্ড বললো যে দাদা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো দ্যাট ওয়াজ ভাইওয়ালা লাভ তো অবভিয়াসলি। তো আমার মনে হলো যাক আমি এদের কাছে পৌঁছতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট, এমন নয় যে ঠিক আছে একটা প্যাটার্ন আমার ভিডিও আছে যে কিছু অ্যামাউন্ট অফ লোকই দেখছে, বাকিরা দেখছে না। দেখলাম যে না, বুড়ো থেকে বাচ্চা সবাই অ্যাটলিস্ট, আসলে আমার যেটা মনে হয় না, লাইফে আমরা সবাই একটু একা। আর তুমি এই একাকিত্বটাকে তোমার কাজের মাধ্যমে টার্ন করিয়ে নিয়েছো। বললাম যে অনেক চেষ্টা করেছি, বাট ফাইনালি রিয়েলাইজ করলাম যে যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে, অ্যান্ড লিটারালি এটা আমার সাথে হলো, যে আমি যবে থেকে নিজেকে ভালোবাসলাম, নিজেকে ভালোবাসতে আমি আমি বললাম না আমি ভিডিওর জন্য করি না, আমি লিটারালি আমার রাত 1টার সময় কেক খেতে ইচ্ছে হয়েছে, আমি লিটারালি রাত 1টাতেই বানিয়েছি। এমন প্রচুর হয়েছে, আমার হয়তো নেবার যারা থাকে বা উপরে থাকে তারা হয়তো মিক্সি বা প্রেসারের সিটি পায় রাত 3টে-4টের সময়। এরম নয় যে জাস্ট আমি ঘড়ির কাঁটা ঘুরিয়ে করছি, একদমই না, ওটা লিটারালি আমি আমার যখন ইচ্ছা। এবং আমার স্কুলেও এটা মানে প্রচুর কেউ হয় না যে ছুটির প্ল্যান করে লোকে যে ঠিক আছে এবার গরমের ছুটিতে ওখানে যাবো। আমার হচ্ছে যে আমার প্ল্যান হয়েছে, ইচ্ছে হয়েছে, আমি যাব, ছুটি নেই আমি নিয়ে নেব। আচ্ছা আচ্ছা। একটা কমেন্ট আমি পড়েছিলাম যে তুমি এত ছুটি পাও কি করে? আমি তখন একটা কথাই রিপ্লাই দিয়েছিলাম যে আমার ছুটি আমি নেব, কার কি বলার আছে, তাই না? আমার ইচ্ছে হয়েছে আমি যাব, একদম আমার ছুটি আমি নেব। মানে তুমি হচ্ছে ওই একটু হুজুকের দলে আর কি, মানে আগে থেকে অত প্ল্যান করি ওরকম মানে যা হচ্ছে জাস্ট গো উইথ দ্য ফ্লো। কেউ বিশ্বাস করবে না, আমার কোনো এলআইসি পলিসি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ইভেন আজকে আমি প্রায় 15 বছর চাকরি করছি। আচ্ছা, এলআইসিটা বোধহয় তোমার দরকারও নেই, কারণ কি এলআইসি তো মৃত্যুর পরে দরকার বেসিক্যালি। আমাকে এটা অনেকে বলে, আমি বললাম যে আমার মরে যাওয়ার পর আমার টাকা কে খাচ্ছে, আমি কার জন্য করে যাব? আচ্ছা, মানে একটা মজার কথা মনে পড়লো আর কি, যে তোমার ফ্যান ফলোয়ার্স তো নিশ্চয়ই, বিশেষ করে মহিলারা যারা রয়েছেন, মেয়েরা যারা রয়েছে, তারা নিশ্চয়ই জিজ্ঞেস করে যে দাদা আপনি কি বিয়ে করবেন? ওরা হয়তো ওই ভয়টার থেকে জিজ্ঞেস করে যে আমি চাই না আমার ক্রাশটা হারিয়ে যাক, আমি চাই না যে আমার ক্রাশটা অন্য কারোর সঙ্গে সংসার পাতুক, ওকে হয়তো আমি পাবো না, জিজ্ঞেস করছি যে আমি বিয়ে করব কি করব না, আমি ওকে পাই বা না পাই, আমি চাই সে এমনই থাকুক আর কি, ওই রকম ভাবে ভিডিও বানাবে, দেখবে বউ আসলে তো তারপরে ঝগড়াঝাটির ভিডিও আসতে পারে, কি হতে পারে পুরো অনেক কিছু। তোমার কি ভাবনা চিন্তা এটা নিয়ে? আমি ভীষণভাবে সিঙ্গেল, হ্যাঁ, এবং লাস্ট কয়েক বছর থেকে, আর আমি ভীষণ ভালো আছি, আমি ভালো থাকতে চাই। আমি বলছি না যে না, এখানে একটা মানে মজার পার্ট অফ মজা, যে আমি বলছি না যারা রিলেশনশিপে আছে, যারা বিয়ে করেছে তারা খারাপ আছে, অফকোর্স, কিন্তু আমি এটা বলতে চাই বিয়ে না করে, রিলেশনশিপে না থেকেও একাও ভালো থাকা যায়। হ্যাঁ, আমি এখানে কোনো একটাও কমেন্ট করছি না যে যারা বিয়ে করছে তারাও খারাপ, ভালো, তারা ডেফিনেটলি ভালো আছে, ভালো থাকুক, অল মাই বেস্ট উইশেস। বাট আমিও ভালো আছি, আমি এটাই জাস্ট বলতে চাই। আমি এখানে কোনো ওই সিঙ্গেল বা ওই মানে কোনো ক্লাব খুলছি না, বা আমি কোনো এনজিও চালাচ্ছি না যে সবাই জয়েন করো, একা থাকো। আমি বোধহয় একবার আমি একটা ভিডিওতে বলেও ছিলাম যে আমরা কেউ একা থাকতে চাই না, পরিস্থিতি আমাদের বাধ্য করে দেয় একা থাকতে। এবার ওই একাকিত্বটাকে আমরা ভালোভাবে নেব না খারাপভাবে নেব, সেটা আই থিঙ্ক আমাদের উপরে। তোমারই একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, ক্যাপশনটা খুব সুন্দর লেখা ছিল, আদর্শ জামাই কেমন হওয়া। মানে ছেলে ঘরের সব কাজ করছে, ধুতি পড়তে পারে, রান্না করতে পারে, ঘর গুছিয়ে রাখতে পারে, আর কি চাই? একটা সরকারি চাকরিও রয়েছে, আর্টিস্ট মানুষ, এত ট্যালেন্ট রয়েছে, জামাই হতো এসা। কি বলবো, ওটা জাস্ট একটা হাস্যরস হিসেবে একটা প্রেজেন্ট করা ছিল, ওটা নিয়ে প্রচুর 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 কমেন্টের পুরো বন্যা হয়ে গেছিল। কিছু লোক বলেছে যে নিজের ঢাক নিজে পেটাচ্ছ, এটা তো খুব বেসিক একটা জিনিস। আমি আমি জানি না, আমি তোর ভিডিও থ্রুতেই বলতে চাই, আমি ওই ভিডিওতে একবারও বলিনি যে আমি এক্সট্রা অর্ডিনারি, বা আমি আম স্টিল নাও, আমি এখনো বলি না যে আমি যেটা করছি একদম এক্সট্রা অর্ডিনারি করছি। আমি জাস্ট আমার মতো সাইলেন্টলি করছি, আমি কম্পেয়ারও করি না কারোর সাথে যে আচ্ছা দেখো তো কোনটা বেটার হলো। আমি জাস্ট একটা মজা হিসেবে একটা পোস্ট করেছি, ওটা মজা হিসেবে নিলে বাদ খতম হয়ে যায় না, কিন্তু লোকজন ওটাকে এটা এমন বলার, প্রচুর লোক অ্যাপ্রিশিয়েট। আমি যদি কমেন্ট সেকশনটা দেখিনি, বাট ক্যাপশনটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, খুব সুন্দর। ওটা জাস্ট একটা মাথায় এলো র্যান্ডম, যে একটা মানুষের
মাথায় যে থাকে না যে হ্যাঁ, হ্যাঁ, একটা গভর্নমেন্ট জব চাই, হ্যাঁ, দেখতে একটু ঠিকঠাক চাই, কাজ বাজ পারে কিনা, দেন পুরো আমি লিটারালি যদি বলি ঘর আর বাইরে আমি লিটারালি সামলাচ্ছি। হ্যাঁ। ওই ভিডিওটার মাধ্যমে কাউকে বলোনি তো যে আচ্ছা তোমরা এসে এবার আমার প্রপোজ করো? না আমি একদমই বলিনি, বাট অনেকেই বলেছে হ্যাঁ চাই, মাকে বলছি, তাহলে দ্যাট ওয়াজ ফান, আই এনজয়েড। ওকে। কি ধরনের খাবার বেশি খেতে পছন্দ করো? কারণ কি তোমার প্রচুর রান্না বান্নার সঙ্গে তো পোস্ট দেখতে পাই, তো মনে হয় যে মানুষটা খাদ্যরসিক তো বটেই, হুম। রান্নাটাও খুব ভালোই পারে। কদিন আগেও একটা চিকেন, তেল ছাড়া চিকেনের ছাড়া একটা চিকেন করেছিলে, যেটা তখন ওই সময়টাই তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, যখন হ্যাঁ। বোধহয় এই কাজগুলো চলছিল, তখন তুমি ওইখানে ছিলে, বাড়িতে ছিলে। খাওয়া দাওয়া নিয়ে কি? খাওয়া বলতে আমি বেসিক মানে একটু সিম্পল খাবার পছন্দ করি, একটু ইন্ডিয়ান যদি ওই ক্যাটাগরি করতে হয় না যে চাইনিজ, মোগলাই অ্যান্ড অল, দেন আই উইল প্রেফার ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা। নর্মাল এই রান্না বান্না শেখা কি মায়ের কাছ থেকে? মা ছিল মানে রান্নার ব্যাপারটা, আমি ক্লাস 5 থেকে হস্টেলে। আচ্ছা। হ্যাঁ, তো যারা 5 থেকে হস্টেল বা বাইরে থাকে তারা জানে না চাইলে কিছু বেসিক রান্না শিখতেই হবে। তুমি যদি ছোটবেলা থেকে হস্টেলে থাকো আর তুমি না চাইলে তোমাকে কিছু বেসিক ডাল ভাত ভাজা চিকেন বানানো এটা তোমার মধ্যে ঢুকেই যাবে, মানে তোমাকে করতেই হবে। তো ওইভাবে আর ন্যাকটাও ছিল কম বেশি আশা করি, মানে কেউ এটা আমাকে ফোর্সফুলি করায়নি যে তোকে করতেই হবে, তোকে শিখতেই হবে, একটা ভালো লাগাটা ছিল রান্নার প্রতি। স্কুলের মধ্যে লিটারেচার কোন সাবজেক্ট করছো? আমার বেসিক্যালি আমি লিটারেচারের স্টুডেন্ট ছিলামই না। আচ্ছা। হ্যাঁ, আমি সায়েন্সের, আমার সায়েন্স ছিল। ওকে। ওকে, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কি কম বেশি একটু আর্টিস্ট হয়ে থাকে? আমি যাই না, ইভেন আমি দেখেছি আমার ভাইও সায়েন্স নিয়ে, ওরও ভীষণ লিটারেচারের উপর প্রচুর ওর মানে দক্ষতা। আচ্ছা তো আমি সেটাতে যাব না, তবে আমার সায়েন্স ছিল, আমি আর্টসের স্টুডেন্ট ছিলামই না। আচ্ছা। তারপরে দেন হয়ে গেল, তারপরে ভাবলাম যে ঠিক আছে কোনো রকম পড়ে নি, তারপরে আমি আমার মতো কিছু একটা করবো। আই ডিড মিডিয়া স্টাডিজ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি মিডিয়া স্টাডিজ নিয়ে পড়ে আমি ভেবেছি যাক এবার আমার বোধহয় নিজের মতো করে, আমার খুব ইচ্ছে ছিল কোনো অ্যাড এজেন্সিতে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর কাজ করব। আচ্ছা। হ্যাঁ, আমার খুব ওটা চ্যালেঞ্জিং লাগতো যে একটা সিনেমা ইজ লাইক, আমি বলবো না বাট 3 ঘন্টা ইজ এনাফ টাইম, তুমি কি কি দেখাতে চাইছো। কিন্তু একটা অ্যাড থাকে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড বা 1 মিনিট ম্যাক্সিমাম, আমি জানি না। তো ওই 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে একটা স্টোরি বলা, আমার এটা ভীষণ ইন্টারেস্টিং লাগতো। একটা কনসেপ্ট মানে ওই 30 সেকেন্ডের মধ্যে লোককে তোমাকে অ্যাট্রাক্ট করতে হবে যাতে লোক তোমার ওই জিনিসটা দেখে। তার মধ্যে একটা স্টোরি বলা, একটা একটা মানে বিগিনিং আছে, একটা এন্ড আছে, তো আমার খুব ইন্টারেস্টিং লাগতো। এন্ড টু বি, ওটা একটা সত্যি ভীষণ চ্যালেঞ্জ। হ্যাঁ, এন্ড লাকিলি এখন রিলস বানানোর চক্করে আমি এটাতেই এটা এই শখটা আমার পুরো হয়ে গেছে। যে কারণ একটা রিলসটাও একটা ওরম না যে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে তোকে পুরো একটা এন্টায়ার একটা স্টোরি এটা বলতে হয়। তো আমি এখন ব্যাপারটা খুব এনজয় করি। মানে এই ব্যাপারটা দেখো, ধরো তুমি একটা ব্লগ বানাচ্ছ, এবার ধরো কথা ধরো তুমি ঘরে ঢুকছো, তুমি যদি এবার ওইখান থেকে ঢুকছো ব্যাপারটা দেখাও, তাহলে তোমাকে ক্যামেরাটা আগে ঘরে সেট করে বাইরে বেরোতে লাগবে, দরজা লক করতে লাগবে, দেন আবার খুলবে, ঢুকবে, এই যে অনেকটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তো মুভি মেকিং এর মধ্যেও হয়, তো শর্ট ফিল্ম মেকিং বলোই বলো, ওইগুলো নিয়ে কখনো চিন্তা ভাবনা করছো যে এটার কোনো রয়েছে কিনা? কারণ কি আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমার কাছে অফার আসতেও পারে যে আপনি শর্ট ফিল্মে নামুন, মুভিতে নামুন। আমার মনে হচ্ছে এটাই তো অলরেডি একটা করছি তো, মানে আমি আর সব থেকে বড় কথা আমি ফরচুনেট কি আই হ্যাভ আ প্ল্যাটফর্ম, যে আমার যদি কিছু বলার থাকে আমার একটা প্ল্যাটফর্ম অলরেডি আছে যে আমি ওখানটায় বলতে পারছি। আমার মনে হয় আই এম ব্লেসড, আর আমার কিছু চাই না। মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমাকে কেউ জিজ্ঞেস করছিল তো নিউ ইয়ারের কি রেজলিউশন, আমি বললাম কিচ্ছু না, আমি জাস্ট যেন আরো লোকের কাছে পৌঁছতে পারি, মানে লোকে যেন আমি আরো বেশি ভালোবাসে। আই এম নট কাউন্টিং ফলোয়ার্স বা ভিউজ কত গেল, কিচ্ছু না, আমি জাস্ট নিড কি লাইক লোকে যেন আমাকে ভালোভাবে, হ্যাঁ আচ্ছা সঞ্জুদা, হ্যাঁ সঞ্জুদার ভিডিও, এই জিনিসটা ওই একটা রেসপেক্ট ব্যাপারটা যেন থাকে। ইটস নট লাইক কি ভিউজ বা ফলোয়ার্স এর জন্য কুছ ভি মানে কিছু একটা করে নেব, এরকমটা নয়। তোমার মোটামুটি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা দেখেছি তুমি কিছু না কিছু একটা মেসেজ দিতে চাইছো, বা কিছু কিছু একটা শেখানোর চেষ্টা করছো, বা একটা রেসিপি আমাদেরকে দেখাচ্ছ। প্রত্যেকটার মধ্যেই এরকম একটা ব্যাপার থাকে যে আমরা নতুন কিছু একটা জানতে পারি, শিখতে পারি। তো এটা কি কিছু কিছু তো অবশ্যই স্ক্রিপ্টেড থাকে, করতে লাগে, বা আজকে ধরো এই রান্নাটা করবো, আচ্ছা এটা ভিউয়ার্স জানে, কখনো কি এরকম মানে করো যে আচ্ছা ভিউয়ার্সদের জন্য আলাদা করে এই ব্যাপারটা করতে হচ্ছে?
না 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 না, র্যান্ডম যা মাথায় Random. আসে, যা আমি তো বললাম না আমার কিচেনে যা আছে, আমি আজকে গেলাম কিচেনটা খুলে, হ্যাঁ এবার তখন কি রান্না করব হয়তো ভাবিনি, হ্যাঁ কিন্তু ভিডিওটা বানাবো তার জন্য ক্যামেরাটা সেট করেছি, দ্যাট ইজ ক্যামেরা ইন দ্য সেন্স ফোনটা সেট করেছি। এবার রান্নাঘরে ঢুকে মাথায় এলো যে ঠিক আছে আলু সেদ্ধ, আর মোস্টলি আমি যা করি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তার জন্য মাছ ভাজা, তার জন্য আমার মনে হয় না কোনো আগে থেকে ভেবে বেসিক কিছু একটা, তবে হ্যাঁ একটা কনসেপ্ট ওয়াইজ গেলে ভালো হয়। হুম। আহ, আমি সেভাবে ভেবে করি না, হ্যাঁ বাট কিছু কিছু ভিডিওর জন্য একটা প্রপার কনসেপ্ট তো লাগে, সেটা করি, সেটা চেষ্টা করি। স্কুলের স্টুডেন্টদের কি রিয়াকশন, ডিজিটাল স্যার? এখন তো মানে লাইক হিউজ অ্যামাউন্ট অফ রেসপেক্ট, লাভ, ভালোবাসা। দেন একবার এবারই কিছুদিন আগেই হয়েছিল, আমার 11-এর একটা স্টুডেন্ট, স্কুলে ফোন অ্যালাউড নয় বাট ওরা এখন লুকিয়ে আনে। আচ্ছা। হ্যাঁ, সেটা আমরা বলি আনবে না, তো ও একটা লুকিয়ে, আমি ক্লাস করাচ্ছিলাম, ওটা একটা ভিডিও করেছিল, আচ্ছা আচ্ছা। করে দেন ওটা একটা রিলসও বানিয়ে দেখলাম আমাকে ট্যাগ করেছে। আমি পরের দিন ক্লাসে গিয়ে ওকে আলাদা করে ডেকে বললাম যে তুমি যেটা করেছো ভালো, কিন্তু ওটা করো না, কারণ কি হবে না তখন লোকে বলবে যে ক্লাসে ভিডিও হুম হচ্ছে, হুম মানে আমি ওকে ভালোভাবে বুঝিয়েছি, কারণ এখনকার বাচ্চাদের তুমি বকে মেরে পারবে না, হুম। তোমাকে যদি কিছু ওদের বোঝাতে হয় বা বলতে হয়, ওদেরকে বোঝাতে মানে ভালো করে বুঝিয়ে করাতে হবে। তো না, আমার স্কুল, আমার কলিগ, আমার স্টুডেন্ট, ওরা সবাই ভীষণ সাপোর্টিভ, ভীষণ, মানে এখন তো স্টুডেন্ট গুলো মাঝে মধ্যে স্যার সেলফি তুলবে একটা, একদম না একদম না, বা হয়তো পার্কিং এর ওখানটায় অলরেডি দাঁড়িয়ে থাকে, স্যার একটা এখন একটা সেলফি তুলি, আমি বলে একদম না। তো এটা তো হচ্ছে স্কুলের গল্প, আর বাইরে যখন বেরো, যখন কোথাও ঘুরতে যাচ্ছ, তখন ফ্যান ফলোয়াররা কিভাবে অতিষ্ঠ করে? ফ্যান বলবো না অবভিয়াসলি, ফ্যামিলি। আমার ফ্যামিলি ওরা, লাইক আই এনজয়, মানে আমি যেখানে যাই লোকজন, ট্রেনে, মানে প্ল্যাটফর্মে, স্টেশন, এয়ারপোর্ট, লাইক আমার খুব ভাল লাগে, আমার খুব ভাল লাগে যে ভাই লোকজন চিনছে, আমার তখন মনে হচ্ছে যে আমার পরিধিটা কতটা বড়, হুম হুম হুম। মানে যদি আমার সত্যি কোনোদিন কিছু দরকার হয় আমি জানি যে অ্যাটলিস্ট আমি, বলে না যে আমার পাশে আছে এরা। তুমি মানে আড্ডার সোর্সে জানতে পারলাম যে তুমি আগরতলায়ও গিয়ে এসছো। হ্যাঁ, মানে এটা মানে আগরতলাতেও তোমার ভিউয়ার্স আছে, ফলোয়ার্স আছে, আমি জানি। বিকজ আজকে আমি এখানে আসার আগে একবার জাস্ট দেখছিলাম যে আগরতলা থেকে কেউ আছে কিনা। তারপর হঠাৎ করে দেখলাম বেশ অনেকগুলো লিস্টে মানে রয়েছে। কি আমি করে ইভেন দেখা যায় ওটা, মানে আমি ইভেন রীতিমতো কাউন্ট করছি, 1 2 3 4 করে করে অলমোস্ট হুম। 36 পর্যন্ত আমি কাউন্ট করেছি। করার পর হচ্ছে ধুর বেকার সময় নষ্ট করছি, চলো নেক্সট রিলটা দেখি। তো এই হচ্ছে ব্যাপার। তো আগরতলায় গেছো যদি ওরা শোনে, যে ওইখানে কি কখনো এরকম মিট আপ করার প্ল্যান রয়েছে, বা নেক্সট কবে আগরতলা ভিজিট আমাকে করছো? অনেকে বলে এই মিট আপ ফিট আপ, আমি এত বুঝি না, হ্যাঁ লিটারালি, এবং আমি ইভেন না গুয়াহাটিতেই বোধহয় একবার আমার একটা প্ল্যান হচ্ছে, ওকে, তো আমি তখন বললাম, পরে দেখা গেল কেউ এলো না, তখন কি হবে, মানে কিরকম একটা বাজে ব্যাপার হবে। তো আমার মনে হয় মিট আপের কি দরকার না, আর আমাকে অনেকে বলে যে তোমাকে দেখলাম, তুমি বেরিয়ে, আমি বললাম কথা বললে না কেন, কেউ দেখা হলে কথা বলবে, কারণ আমি চেষ্টা করি বলার। আমার মা এত সুইট না, আমাকে বলে যে তোকে এত লোকে কমেন্ট করে তুই কিন্তু রিপ্লাই দিবি, এবার মাকে আমি বলে বোঝাতে পারি না, মা 1 2 4টে কমেন্ট হলে পরে রিপ্লাই দেয়া যায়, হুম হুম হুম। আমি তাও চেষ্টা করি আমাকে তোমার সোশ্যাল প্রত্যেকটা। মিডিয়া ম্যানেজার রেখে দাও, হ্যাঁ, আমি কমেন্ট করে দেবো তোমার হয়ে। ভালো না ভালো তখন তো ফেক কমেন্ট আসবে না, তাহলে তো সেই অরিজিনালটা নষ্ট হয়ে যায়। আমাকে অনেকে বলে যে তুমি একটা টিম রেখে দাও, তোমার ভিডিও করে দেবে বা এই করে আচ্ছা, দেবে, এডিট ফেডিট সব তো তুমি নিজেই করো? সব সব সব। কখন করো এত সময়? আমাকে একটু রাত বোঝাও না যে কিভাবে করো, সময়টা কিভাবে ম্যানেজ করো? ঘুম থেকে উঠি সকালবেলা, আমি খুব সকাল উঠতে পারি না, বাট আমি যেহেতু রাত জেগে কাজ হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টিভি দেখি না, আমার কাছে টিভিটা হচ্ছে গান শোনার একটা মাধ্যম, আমি ওটা চালিয়ে দিই, ওটা ওটা ওর মতো চলতে থাকে, বা মুভিও যদি কিছু একটা চালিয়ে দিই তো ও চলতে থাকে, আমি ফোনে কাজ করছি বা কিছু একটা। এখন আমি লিটারালি আমি যাই না, আমি ইদানিং রিসেন্টলি আমি নিজে রিয়েলাইজ করছি আমি একটা পাগল পাগল হয়ে যাচ্ছি, সবসময় মাথায় কিছু একটা ঘুরছে, সবসময় কিছু না কিছু একটা চলছে, আইডিয়া আমি আসছে, নতুন হ্যাঁ নতুন হ্যাঁ, আইডিয়া এবং চলতে আমি থাকে। ছোট এখন 1 2টো নোটবুক আমি ক্যারি করি, মানে ইভেন ট্রেনেও যাচ্ছি তো আমি কিছু যদি মাথায় আসে আমি কিছু লিখছি ওখানটায়। তো আমি জানি না whether এটা ভালো না খারাপ, আমি জানি না, তবে আমি সেইভাবে খুব একটা আড্ডা মারি না, টিভি দেখি না, মানে যেটাকে মানে আমি বলছি ফালতু সময় নষ্ট, সেটা আমি করি না, তো সেই সময়টা আমি এখানটায় লেগে যায়। আর যেহেতু কাজগুলো নিজে করি, তো মানে আমার যেটা মনে হয়, মানে আমি যদি এক্সারসাইজ করতাম 2 ঘন্টা তো জিমে কাটাতে হতো, রাইট? এইটা করে তোমার হ্যাঁ, তো সেটা আমি হয়ে ঘর যাচ্ছে। মুছে বাসন মেজে এটা আমার হয়ে যাচ্ছে একটা, তাই না? তো হয়ে যায়।
আর পারি না, পড়ে থাকে কাজ। আজকে সকালবেলা একটা পডকাস্টে কথা হচ্ছিল গেস্টের সঙ্গে, তো বলছে যে আমাদের মেইন চিন্তা ভাবনাগুলো, ক্রিয়েটিভিটি গুলো আমরা যখন পটি করতে বসি তখনই মাথার মধ্যে আসে। যেটা আমি একটু অবজেক্ট করেছি, আমি বলেছি আমি যেহেতু ব্যাংকে কাজ করি, আমার যখন কাস্টমারদের সঙ্গে ধরো কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে বেরোচ্ছে, ওই সময় মাথার মধ্যে একটা থট আসলো। আরো বিরক্ত তখন লাগে যখন আমি সেটাকে লিখে রাখতে পারছি না কোথাও, কারণ কি এটা নিয়ে তো আমাকে পরে কাজ করতে হবে। তো তোমার বেসিক্যালি থট গুলো কখন আসে মাথার মধ্যে? সব সময়। আই রিয়েলি উইশ কি যদি শুধু ওই পার্টিকুলার একটা টাইমে আসতো তো আই উইল বি হ্যাপি, কি যে আমি জানি ওই সময়টা। এখন তো পাগলের মধ্যে বললাম না, আমি যখন স্কুল যাচ্ছি, ড্রাইভ করে যাচ্ছি, তো আমার মাথায় কিছু না কিছু ঘুরছে। মানে আমি হয়তো তোর দিকে এরকম করে তাকিয়ে আছি, মাথার মধ্যে ঘুরছে। হ্যাঁ, মাথার মধ্যে যেটা বাড়িতে হয়, বাড়িতে হয়তো আমি চুপ করে বসে আছি, এখন বাড়িতে গেলে পরে মা কি হয়েছে কি হয়েছে, আমি তখন মাঝে মধ্যে না আমি চেল্লাই লিটারালি যে মা কিচ্ছু হয়নি, আমি কিছু একটা ভাবছি, আমার কিচ্ছু হয়নি। বুঝতে পেরেছি। আমরা মানে আড্ডার একদম শেষ জায়গায় চলে এসেছি। থ্যাংক ইউ। তুমি জাস্ট অপেক্ষা করছিলে তো যে কখন এটা শেষ হবে, এই ছেলেটা কখন থেকে ভাট বকছে, কি সব বলছে। আচ্ছা, আমার যখন প্রথম ফোনটা আসলো, আগরতলা থেকে যখন ফোন করলাম, এই বক 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 করে তোমার মাথা খেলাম, কি মনে হলো না কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে? না না, একদমই না। আমার 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 তোর পেজটা তখন খুব একটা দেখা হয়নি, এবং আমার কাছে খুব একটা কনসেপ্টটা ক্লিয়ার ছিল না যে হোয়াট এক্স্যাক্টলি তুই কি চাইছিস ব্যাপারটা। দেন আমি পরে দেখলাম তোর পেজটা যে না, এই টপিক বা কন্টেন্ট, যে কন্টেন্টটা তুই মানে সিলেক্ট করিস, তো দ্যাট ইজ গুড, দ্যাট ইজ আই থিঙ্ক রিলেটেবল অলসো, যে দরকার এটা। কারণ এটা আমিও একটু লেট রিয়েলাইজ করেছি, বাট আমিও রিয়েলাইজ করেছি ভাই আলটিমেট ডেস্টিনেশন ইজ লাইক স্পিরিচুয়ালিটি। ইয়েস। আচ্ছা, তো ওই রিয়েলাইজেশনটা কিভাবে আসলো, বা মানে কিসের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারলে যে না ওটাই বোধহয় আমার জন্য আলটিমেট? বিকজ কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে, বা কোথাও একটা গেছো, কিছু একটা উপলব্ধি হয়েছে। এবং আমি দেখেছি তোমার রিলসের মধ্যেও তুমি টঙ্গনাথ গেছো, তুমি কাশিতে গেছো, তুমি সাউথ ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় গেছো, একটা রিলসের মধ্যে আমি দেখছিলাম সবগুলো আর কি। তো এইগুলো যাওয়া এবং ওটার সঙ্গে হঠাৎ করে জুড়ে যাওয়া ব্যাপারটা কি? মানে সেটা শুধু টেম্পল ভিজিট করবো বলে আমি যাইনি, সেটা ঘোরা, মানে আমি ঘুরতে ভালোবাসি, ডিফারেন্ট কালচারের লোকের সাথে মিশতে ভালোবাসি। আমি বোধহয় আমি ত্রিপুরার ঠিক ল্যাঙ্গুয়েজটা বলতে পারবো না, আমি লিটল বিট আমি বাঙাল ভাষা, বাঙাল তো আমি নর্মাল, ইভেন আমি বাড়িতে গেলে তো আমি বাঙালি বলি, খাওয়া যাবা মাসি আজকে থাকবা তো আজকে যাবা না তো। আমি লিটারালি আমি প্রায় 10-12 বছর কলকাতায় আছি, আমি বাড়িতে যাই, আমি বাড়িতে 10 দিন বা যতদিন থাকি, কেউ একজন আমার কথা শুনে বলতে পারবে না যে এ কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা, লিটারালি মানে বেসিক যে হয় না, বেসিকটাও আসে না। আমি একদম নর্মালি মাসি আজকে যাবা না তো, কিন্তু তুমি আজকে কিন্তু খাবা কিন্তু, হ্যাঁ আজকে কিন্তু তুমি খাই যাবা কিন্তু, একদম লিটারালি ওই খেয়েছি দিয়েছি। হ্যাঁ, বাট সেই মানুষটা যখন আমরা কলকাতায় নেমে যাই বা কলকাতায় থাকি, একদম লিটারালি খেয়েছি দিয়েছি একদম। ইভেন আমি একটু নেপালি জানি, আমি মালয়ালি টুকটাক জানি, আমি তামিল জানি। দেন তারপর আমার ল্যাঙ্গুয়েজ শেখা, মানে এইগুলো শেখা কিভাবে? ওইখানে গিয়ে গিয়ে মানে যখন গেছিলে তখন শিখেছো? তখন তারপর ওই অল্প কদিনের মধ্যে শিখে না, তারপর আমার বন্ধু আছে প্রচুর। আচ্ছা, বন্ধু আছে, আর একটা ন্যাকও আছে, আমার খুব ভালো লাগতো। ইভেন অ্যাসামিজও আমি টুকটাক একটু একটু, এখন যেহেতু আসামে ভাই থাকে তো একটু যাওয়া হয় তো। আচ্ছা আচ্ছা, আমার আসাম থেকে আগরতলা খুব কাছে তো। তোমার নেক্সট কবে আগরতলা যাওয়ার ব্যাপার রয়েছে সেটা জানিয়ে আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে যারা এই মুহূর্তে তোমাকে দেখছে তাদেরকে কিছু একটা জানিয়ে আমরা পডকাস্টটা শেষ করব। এই মুহূর্তে তো আগরতলা প্ল্যান নেই, বাট ডেফিনেটলি গেলে যাবো, কারণ আগরতলা ভীষণ সুন্দর। আমি 49 কোটি ছবি মোড়া, আমার জাস্ট আগরতলা ওই একটা বাকি আছে, নীরমহলটা বাকি আছে। আমি যাই না, হঠাৎ করে যেদিন চলে যাব ডেফিনেটলি যাব, আর খুব ভালো কাজ করছি। আমরা কি জানতে পারবো তুমি যবে যাচ্ছ, নাকি সেটাও পরে যখন রিলস গুলো আসবে তখন জানবো? স্টোরিতে দিয়ে দেবো যে আমি যাচ্ছি। আর তোর খুব ভালো কাজ করছিস, তোর চ্যানেল আর তোর পেজের জন্য অনেক শুভেচ্ছা রইল। অনেক ভালো কাজ করো, আর যখন বড় হয়ে যাবি তখন কিন্তু আবার ডাকিস আমাকে। আমি বড় হয়ে যাবো এটা না, তখন আমি জানি তখন কি হবে, তখন তুই আর আমার বাড়ি আসবি না, তখন তুই আমি বলবি সঞ্জয়দা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি স্টুডিও চলে এসো, তাই হবে কি? আমি চাই এমন একটা দিন আসুক, যদি তোমার ব্লেসিংস থাকে এই দিনটা যদি আসে আমি স্টুডিওতে তোমাকে ডাকবো, যদি এমনটা হয়। বিকজ আমি কলকাতায় এসে লাস্ট আমি 4 দিন ধরে আছি কলকাতায়, আমি অনেকগুলো এপিসোড কালেকশন করেছি, অনেকের সঙ্গে কথা হয়েছে, যাদের কাছেই যাচ্ছি, যাদের সঙ্গে কথা হচ্ছে, ওদের প্রথম কথা হচ্ছে তুমি এবার কলকাতায় শিফট করে নাও। আমি বলছি আমি তো এখানে এসে যে করতে পারছি কাজটা, হ্যাঁ, আর ওই জায়গাটার সঙ্গে আমার বেশ একটা ইমোশন জড়িয়ে রয়েছে। ওটা তো বাড়ি না, ওটা তো কাজের জায়গা, একদম, ওটা তো ছাড়ার কোনো অপশন নেই। তাই আমি বলছি যে তোমরা আমাকে ভালোবাসছো, আমি আসবো কলকাতায়, হ্যাঁ তোমাকে আমি আমার আগরতলা স্টুডিওতে ইনভাইট করতে পারি, যে অবশ্যই তুমি যখন আগরতলায় যাবে
একবার আমার স্টুডিওটা ঘুরে এসো, Definitely. যা কিছুই তোমার মতন অত সুন্দর করে ও করতে এটা পারি। এটা বাড়ি, ওটা হ্যাঁ, স্টুডিও। হ্যাঁ, হ্যাঁ, তো যেও, আমার খুব ভালো লাগবে। যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভালো সো থেকো। মাচ। তোমার সঙ্গে যে মানে কথা বলাটা, আড্ডাটা এত সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি। একটা চিমটি কাটো তো, দেখি যে ব্যাপারটা রিয়েল হচ্ছে কিনা। একদম রিয়েল হচ্ছে। ওকে, অনেক শুভেচ্ছা রইলো তোর পেজের জন্য। হ্যাপি নিউ ইয়ার আর তোকে অ্যান্ড তোর পুরো টিমকে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। টাটা। সঞ্জুদার সঙ্গে কথা বলে কিন্তু সত্যি আবার ভীষণ ভীষণ ভালো লাগলো। এত সুন্দর অ্যাস্থেটিক লুকস পুরো ঘরের মধ্যে, আর এত সুন্দর ক্রিয়েটিভ একটা পার্সন, তার সঙ্গে আড্ডা দিতে পারে সত্যি আমি ভীষণ ব্লেসড ফিল করছি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার পডকাস্টটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এপিসোডটি কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।